বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমার সালাম গ্রহণ করো। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় পরিবারের সাথে ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক ফেসবুক লাইভ অনলাইন ক্লাসে আমি এই মুহূর্তে যারা যেখান থেকে এবং এই ফেসবুক লাইভ ক্লাস পরবর্তীতেও দেখবে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। যাদের উদ্দেশ্যে এই ফেসবুক লাইভ ক্লাস, তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, তোমাদের এই অনলাইন ভিত্তিক যে ফেসবুক লাইভ ক্লাস গ্রুপ ভিত্তিক হচ্ছে, তোমাদের অবশ্যই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করে এখান থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তোমাদের অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য। যা হোক, আমি তোমাদের সাথে আছি বরাবরের ন্যায়, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। প্রথমে আমি তোমাদের সাথে ছবি এবং সাউন্ড ঠিক আছে কি না এটি ভেরিফাই করে নিতে চাই, বা তোমাদের কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের সাথে ছবি এবং সাউন্ড ঠিক আছে কি না তোমাদের অংশগ্রহণ আমাদের ক্লাসকে প্রাণবন্ত করে, উজ্জীবিত করে, এটাই আমরা আশা করি। তোমরা বরাবরই ক্লাসে অংশগ্রহণ করবে এবং শিক্ষণীয় বিষয়গুলো শিখবে। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছো, বায়েজিদ হাসান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাল নাফি, সঞ্জিদা রিচি, বায়েজিদ আবারও, আচ্ছা, নাবিলা হাফসা, ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মোস্তাফিজ স্যার, ধন্যবাদ স্যারকে সাউন্ড পিক ওকে আছে বলার জন্য। তো আজকে আমি আরেকটি নতুন অধ্যায়ের নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 16টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের মধ্যে বেশ কয়েকটি বিষয়ের সমন্বয়, অর্থাৎ কয়েকটি স্টেপ রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সিলেবাসের ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি নতুন অধ্যায়, অর্থনীতির অধ্যায়ের অংশ হিসেবে আজকে পাঠ আলোচনা করব। চলো বোর্ডে আমরা ক্লাসটি লক্ষ্য করি। তো যা হোক, তোমাদের সামনে একটি ধারণা দিয়ে দিব যে আসলে আজকে পাঠের কী বিষয় হতে পারে। একটু বোর্ড লক্ষ্য করো। মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়। আমরা এখানে 3টি ইন্ডিকেটর দিয়ে দিয়েছি। এই ইন্ডিকেটর থেকে আমরা কি ধারণা করতে পারি যে আজকে পাঠের বিষয়টা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রাম থেকে আমরা আজকে ধারণা করতে পারি যে এগুলো হচ্ছে অর্থনৈতিক নির্দেশক। অর্থনৈতিক নির্দেশক, আমরা এই অর্থনৈতিক নির্দেশক বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যেটি আমাদের পাঠ্য বইয়ে 12 অধ্যায় রয়েছে অর্থনীতির অংশ হিসেবে। অধ্যায় 12, অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। আমি আজকে এই অধ্যায়ের
কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। আশা করি তোমরা সকলেই আমার সাথে অংশগ্রহণ করবে। হ্যাঁ, তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল, শ্রেণী উল্লেখ করবে। তোমরা স্টিকার কমেন্ট করবে না। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো তুলে ধরবে, আমি সেটা সমাধান করে দেব। তো আজকে আমরা যে 12 অধ্যায় থেকে আলোচনা করব অর্থনীতি নির্দেশক সমূহ, সেইগুলোর থেকে আমরা আজকে কী শিখতে পাবো সেই বিষয়টি নিয়ে আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনৈতিক নির্দেশক সমূহ বলতে যেগুলো বোঝায় আমরা শর্টে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পেলাম। আমরা এই পাঠ থেকে কি কি শিখব বা আজকের আলোচনা থেকে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত তোমাদের ধারণা দেই। সেটি হলো, 1 নম্বর, অর্থনৈতিক নির্দেশক সমূহ কি? অর্থনৈতিক নির্দেশক সমূহ কি 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 দিলাম। 2 নম্বর, জিএনপি, জিডিপি, প্রত্যেকটা আলাদা করে দিলে অনেক জায়গা প্রয়োজন। জিএনআই, পিসিআই, অনেক সময় জিএনআইকে এনএনআইও বলা হয়, সরল অর্থনীতিতে জিএনপিও বলা হয়। এগুলো ভিন্ন আলোচনা বলবো আমি। কি বা বলতে কি বোঝো, কাকে বলে, এগুলো নিয়ে আমি একটু ব্যাখ্যা দিব। এরপরে জিডিপি নির্ধারণ বা নিয়ামক সমূহ কি কি? এছাড়াও জিএনপি নির্ণয়ের বা পরিমাপের পদ্ধতি বা উপায়সমূহ যদি সময় পাই, সময় সাপোর্ট করে, জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য কি কি? এই বিষয়গুলো তোমাদের সাথে খণ্ডানোর চেষ্টা করব। তোমরা দ্রুত লিখে নাও। আমি তোমাদের কমেন্ট বক্সে অংশগ্রহণকারীদের নাম দেখে নেই এবং তোমাদের লেখা বোর্ডে দেখা যাচ্ছে কি না সেটি একটু দেখার বিষয় রয়েছে এখানে। তোমাদের অর্থনৈতিক নির্দেশক সমূহ সম্পর্কে ভিতরের যে আলোচনা সেগুলো আমি তোমাদের উল্লেখ করছি। ইনশাআল্লাহ লেখা দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা দ্রুত খাতা কলম নিয়ে প্রশ্নগুলো তুলে নিবা। তোমরা নিশ্চয়ই জানো যে আমি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিয়ে তারপরে আমি পাঠ শুরু করি, আর সেই পাঠগুলোর সঠিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের অনুধাবন করতে, বুঝতে সহজ হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাঠের বিষয়গুলো খণ্ডানোর চেষ্টা করব। মুছে দিলাম তোমাদের 1 নম্বর প্রশ্নকে ব্যাখ্যা করলে নিচের প্রশ্নগুলো পাওয়া যায়। সেটি তোমাদের প্রথমেই বলে নেই যে আসলে অর্থনৈতিক নির্দেশক সমূহ কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে অর্থনীতি একটি দেশের মানদণ্ড। অর্থাৎ আমি যদি একটি পরিবারের কথা বলি, সেই পরিবার থেকে আমরা এভাবে উদাহরণটা দিতে পারি যে একটি পরিবারে আসলে কেমন, সচ্ছল না অসচ্ছল, বা তাদের অবস্থানটা কি। আমরা সামাজিকভাবে বলি যে না, ওদের পরিবারের অবস্থা ভালো, ওরা ধনী, ওদের কোনো অভাব নাই। তাহলে আমরা একটি পরিবার থেকে যেমন সেই পরিবারের অবস্থান আমরা বুঝতে পারি যে আসলে ধনী, দরিদ্র, অসহায়, গরিব না সচ্ছল, মধ্যবিত্ত না নিম্নবিত্ত, এই জিনিসগুলো আমাদের ভিতরে ক্রিয়েট করে। যে তেমনিভাবে একটি দেশের মানদণ্ড নির্ভর করে যেসব বিষয়গুলোর উপর, সেগুলোই হচ্ছে আমরা জানি জিডিপি, জিএনপি, তারপরে মাথাপিছু আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোনো দেশের অর্থনীতিকে বুঝতে হলে সেই দেশের এই বিষয়গুলো
অর্থাৎ মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন এবং মাথাপিছু আয়ের পরিমাপ বুঝতে হবে। পৃথিবীর ওয়ার্ল্ড ব্যাংক এর একটা মাপ আমাদের জানা আছে যে ওয়ার্ল্ড ব্যাংক তার মাথাপিছু আয়ের শ্রেণীবিন্যাস করে বিশ্বে 3 শ্রেণীতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাগ করেছে। সেটা উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ। সেই আলোচনাগুলো আমরা নিচে করব ইনশাআল্লাহ। তো মধ্য আয়ের দেশকে আবার 2 শ্রেণীতে ভাগ করা হয়, উচ্চ মধ্যম ও নিম্ন মধ্যম। সেগুলোর রেশিও রয়েছে, রেঞ্জ রয়েছে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা 2018 অনুযায়ী। তো এই বিষয়গুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে ওই দেশটি বা সেই আলোচ্য দেশটি বা নির্দিষ্ট দেশটি আসলে উন্নত না অনুন্নত না উন্নয়নশীল বা মধ্যম আয় কোনটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মানদণ্ডে নির্ণয় করার যে প্রক্রিয়া, পদ্ধতি, যে উপায়, সেগুলোই মূলত অর্থনৈতিক নির্দেশক সমূহ, অর্থাৎ ইন্ডিকেটর। যে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা একটি দেশের অবস্থান সম্পর্কে, অর্থনৈতিক অবস্থান সম্পর্কে জানতে পারি। যে অর্থনৈতিক অবস্থার মাধ্যমে একটি দেশকে অর্থনৈতিক মানদণ্ডে নিরূপণ করা যায়, সেটি হচ্ছে মূলত অর্থনৈতিক নির্দেশক। এই নির্দেশক সমূহের মধ্যে রয়েছে জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় বা পিসিআই। প্রিয় শিক্ষা, এইগুলোর আমি সংক্ষিপ্ত, খুব তথ্যবহুল, খুব শর্টকাটে তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা অর্থনৈতিক নির্দেশক সমূহ অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে তোমাদের এই ভিতরের বিষয়গুলো অর্থাৎ জিডিপি, জিএনপিগুলো আমি আরও আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি জিডিপি নিয়ে কথা বলতে চাই। জিডিপি এই শব্দটা এলাবোরেট করলে আমরা জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, উৎপাদও বলা হয় অর্থনীতির ভাষায়। তো এটাকে বাংলা করলে মোট দেশজ উৎপাদন, আমরা উৎপাদনই বলি, উৎপাদ মূল শব্দটা, উৎপাদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাংলা শব্দ বা ডোমেস্টিক, এই দুটি যদি আমরা লক্ষ্য করি তাহলে সহজেই বুঝবো যে ডোমেস্টিক মানে হলো গৃহ, অর্থাৎ একটা আভ্যন্তরীণের মধ্যে। আমরা বলি যে ইনডোর গেম, ইনডোর গেম বলতে আমরা কি বুঝি, অর্থাৎ অভ্যন্তরীণ গেম। আমরা যে ডোমেস্টিক অ্যানিমেল, যে আমাদের বিভিন্ন সময় আলোচনায় থাকে যে কাউ যে ডোমেস্টিক অ্যানিমেল, অর্থাৎ গৃহপালিত, অর্থাৎ গৃহে, অর্থাৎ একটা অভ্যন্তরীণ, একটা আবদ্ধর মধ্যে। ঠিক আমি এইটা দিয়ে তোমাদের বোঝাতে চাচ্ছি যে ডোমেস্টিক অর্থাৎ দেশজ, অর্থাৎ অভ্যন্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডোমেস্টিক বা দেশজ বা অভ্যন্তরীণ, আমি মৌলিক বিষয়টা নিয়ে তোমাদের, অভ্যন্তরীণ বা নির্দিষ্ট সীমানা বা এলাকা বা দেশের ভিতরে। আমি তোমাদেরকে একটি কথা বোঝানোর জন্য এইগুলো শব্দগুলো ব্যবহার করেছি যে একটি সীমানার মধ্যে, সাপোজ মনে করো এটি বিডি, সাপোজ এটা বিডি অর্থাৎ বাংলাদেশ। এই বাংলাদেশের সীমানার ভিতরে অর্থাৎ অভ্যন্তরে, নির্দিষ্ট সীমানার ভিতরে অভ্যন্তরে একটি দেশের নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরে ওই দেশের অভ্যন্তরীণ সকল উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যর সমষ্টিকে জিডিপি বলে। তোমরা একটু মনোযোগ দাও। সময় নির্দিষ্ট 1 বছর এবং হবে হচ্ছে সীমানার মধ্যে, অভ্যন্তরীণ নির্দিষ্ট এলাকা বা দেশের ভিতরে, অর্থাৎ একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে, অভ্যন্তরীণ সীমানার মধ্যে যে যত আয় হয়, যত উৎপাদন হয়, যত সেবাকর্ম হয়, সবগুলোর সমষ্টিকেই বলা হয় জিডিপি। আবার আমি তোমাদের বলি, সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের অভ্যন্তরীণ মোট সেবা ও উৎপাদিত দ্রব্য সামগ্রীর মোট মূল্যকে যদি বাজার মূল্য দ্বারা গুণ করা যায় তাকেই জিডিপি বলে। শুধু আমরা বুঝবো জিডিপি মানে ভিতরে, জিডিপি মানে ভিতরে, কোনো দেশের ভিতরে, নট বাইরের কোনো ইনকাম এখানে যুক্ত হবে না। একটি তোমাদের মনে করিয়ে দেই, প্রবাসী শব্দটা আমাদের খুব পরিচিত। প্রবাসী অর্থাৎ বিদেশের বাইরে যারা থাকে, দেশ মানে স্বদেশে, আলোচ্য দেশে, আমরা এখন আলোচ্য করছি বিডি যদি বলি, বাংলাদেশের জনগণ যখন বাইরে থাকে তাদেরকে বলা হয় প্রবাসী। এই প্রবাসীদের আয় এখানে অন্তর্ভুক্ত হবে না।
আমি তোমাদের শর্টে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হবে না, কিন্তু অন্য দেশের যারা অর্থাৎ ধরো আমরা বলি যে ফরেনার আসছে, হ্যাঁ, এই যে তোমাদের মেট্রো রেল তৈরি হচ্ছে, তোমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে, এরকম বড় বড় প্রজেক্টগুলো বাইরের দেশ থেকে তারা আসে এদেশে তৈরি করতে, এর হলো বিদেশি, বিদেশিদের আয় অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ বিদেশিদের আয় অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ এদেরটা যোগ হবে, হ্যাঁ, এদেরটা যোগ হবে বা যোগ থাকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে বিদেশিদের আয় কার মধ্যে থাকবে, জিডিপির মধ্যে থাকবে, জিডিপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু সংজ্ঞা পেয়ে গেলাম সংক্ষেপেই, 1 বছর নির্দিষ্ট সময়ে কোনো দেশের অভ্যন্তরীণ উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যকে ওই দেশের জিডিপি বলে। এর মধ্যে প্রবাসী অর্থাৎ ওই দেশের বিদেশে যারা অবস্থান রয়েছে তাদের আয় এখানে অন্তর্ভুক্ত হবে না, যেটাকে আমরা রেমিটেন্স বলি। প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হবে না। শুধু প্রবাসীর রেমিটেন্স বলতে আমরা শুধু তাদের কর্মকাণ্ড শ্রমশক্তিও নয়, তারা যদি ওই দেশে বিভিন্ন যেভাবে আয় করে দেশে পাঠাক না কেন, ওই আয় জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু সেই দেশে অর্থাৎ আমাদের দেশে যদি ভিতরে বিদেশিরাও আয় করে, অর্থাৎ সেই আয়গুলো আমাদের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, যোগ করতে হবে, কিন্তু সেটা জিএনপির মধ্যে হবে না, সেটাও আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিডিপি কি সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে জিডিপি কিভাবে নির্ণয় করা হয় বা জিডিপি নির্ধারণের উপায়সমূহ আমি তোমাদের একটু সংক্ষেপে নিচে জায়গা আছে আমরা দিলাম। ধরো যদি জিডিপিকে আমরা ওয়াই ধরি অথবা জিডিপি এইভাবেই লিখি সংক্ষেপে, জিডিপির মধ্যে কি কি থাকবে? থাকবে ভোগ, থাকবে বিনিয়োগ, থাকবে সরকারের ব্যয়, থাকবে নিট রপ্তানি। নিট রপ্তানিকে আমরা এইভাবে বলতে পারি, নিট রপ্তানি হলো ধরো রপ্তানি বিয়োগ আমদানি, কথাটা লিখে দিলাম, এটাকে বলা হয় নিট রপ্তানি, অর্থাৎ প্রবাসীদের আয় বিয়োগ তোমার বিদেশিদের আয়, দুইভাবে বলা যায়, এক্স মাইনাস এম, আমি একটু সূত্র পরে বলছি। তো আমরা বুঝতে পারলাম যে জিডিপি নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের থাকে সেটা হলো ভোগ, কনজাম্পশন, যেটা আমরা যেগুলো ভোগ করি অর্থাৎ চূড়ান্ত দ্রব্য, বিনিয়োগ, সরকার যেগুলো বিনিয়োগ করি, জনগণ যেগুলো উৎপাদনের জন্য বিনিয়োগ করে অভ্যন্তরে, সেই বিনিয়োগ, সরকারের ব্যয়, সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সরকারকে প্রচুর ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে তাদের ব্যয়ও থাকে। এবং নিট রপ্তানি, যেটাকে রপ্তানি বিয়োগ আমদানি, অর্থাৎ প্রবাসীদের আয় বিয়োগ বিদেশিদের আয় বিয়োগফল, এইভাবে জিডিপি নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরও কী কী বিষয় জিডিপির অন্তর্ভুক্ত রয়েছে সেটি আমি তোমাদের উল্লেখ করব, একটু মনোযোগ দাও এবং খাতা কলম নাও। তোমাদের এই ডায়াগ্রামটা যদি এরকম মনে হচ্ছে, জিডিপির মধ্যে প্রবাসীদের আয় অর্থাৎ আমাদের দেশের জনগণ অন্য দেশ থেকে যে টাকা পাঠায় সেই টাকাটা জিডিপির মধ্যে হবে না, শুধুমাত্র বিদেশি অর্থাৎ এই দেশের ভিতরে যারা আছে, এখানে অভ্যন্তরীণ বা সীমানাটা গুরুত্বপূর্ণ জিডিপিতে, এটা মনে রাখলেই হবে। এই শব্দগুলো তোমরা মনে রাখো এবং লিখে নাও। হিন্টস, এরপরে আমরা আসবো আসলে জিডিপি নির্ণয়ের কোন কোন বিষয়গুলো বিবেচ্য বিষয় এবং অন্তর্ভুক্ত থাকবে সেটি নিয়ে আবার তোমাদের আমি একটু উল্লেখ করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে 1 নম্বর আমরা বলতে পারি ভূমি। অবশ্যই ভূমি কোনো সীমানার মধ্যে, কোনো দেশের ভিতরে, তাহলে ভূমির অন্তর্ভুক্ত থাকবে। 2, শ্রম বা শ্রমিকের মূল্য, শ্রমকে আমি ব্যাখ্যা দিচ্ছি। 3, মূলধন, এগুলো তোমরা লিখে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। মূলধন। 4, প্রযুক্তি জ্ঞান আমাদের প্রয়োজন, প্রযুক্তির ব্যবহার বা প্রযুক্তি, জাস্ট তোমাদের পয়েন্ট আকারে। এরপর হচ্ছে সচলতা শব্দটা, মোবিলিটি, সচলতা কি এটা প্রত্যেকটা আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে এগুলো হচ্ছে জিডিপির নির্ধারক সমূহ, অর্থাৎ আওতাভুক্ত।
আওতাভুক্ত মানে জিডিপি নির্ণয় করতে গেলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, এই বিষয়গুলো তোমার নিহিত থাকে, অর্থাৎ অংশ মানে এগুলো সংযুক্ত থাকে। ভূমি কি তোমরা নিশ্চয়ই চিন্তা করো যে আমাদের দেশের বাংলাদেশের সীমার মধ্যে আমরা যাই উৎপাদন করি না কেন আমাদের অবশ্যই ভূমি প্রয়োজন। সেই ভূমির ক্ষেত্রে আমরা যদি যেহেতু কৃষি নির্ভর আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, সে কৃষি নির্ভর, তো সেক্ষেত্রে আমাদের ভূমির উর্বরতা এবং ভূমির উন্নয়ন বা ভূমির আমাদের যদি সঠিক ব্যবহার, এই বিষয়গুলো আমাদের খুবই জরুরি। আমরা জানি যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এই কৃষি নির্ভরে যদি আমরা গতানুগতিক কৃষির কার্যক্রম না করে যদি আমরা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করি, সেক্ষেত্রে ভূমির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তেমনিভাবে ভূমির ব্যবহার রয়েছে। আমরা জানি যে উৎপাদনের উপায়গুলো বলতে যেটা বোঝায়, সেই উৎপাদনের উপায়গুলো কিন্তু আমরা জানি 4টি, সেটি নিয়েও তোমাদের উল্লেখ করব যে উৎপাদনের উপাদানগুলো হচ্ছে কয়টি? 4টি। সেইগুলোর মধ্যে আমরা জানি যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই প্রত্যেকটি উপাদানগুলোই মূলত জিডিপিতে সহায়তা করে, সেটাই তোমাদের উল্লেখ করছি। এরপরে শ্রমিক যদি আমরা ভূমিতে যে কাজ করবে উৎপাদনের ক্ষেত্রে যারা নিয়োজিত থাকবে তারা শ্রমিক, এই শ্রমিকের মজুরি বা বেতন এগুলো জিডিপির অন্তর্ভুক্ত থাকবে। এবং এদের যদি অর্থাৎ শ্রমিকদের যদি দক্ষ বা আধুনিকায়ন বা জনসম্পদে রপ্তানি করা যায়, অর্থাৎ দক্ষ এবং মানব সম্পদ বা জনসম্পদে রূপান্তর করতে পারলে জিডিপিটা বাড়বে বা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এরপরে আমরা মূলধন তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো কিছু উৎপাদন করতে চাই, কোনো কিছু ব্যবসা করতে চাই, যেটাই করতে চাই না কেন আমাদের মূলধনের প্রয়োজন। যে দেশের মূলধনের অবস্থান যত বেশি সে দেশ তত উন্নত, এটি স্বাভাবিক ব্যাপার। আমার টাকা নেই, আমি ধনী নয়, আমি দরিদ্র, অসহায়, গরিব, এরকম হতে পারে। তেমনিভাবে যাদের টাকা বেশি আছে, এটাই মূলধন। আমরা ওইভাবে বলি যে উৎপাদন কাজে নিয়োজিত অর্থই হচ্ছে বিনিয়োগ। আর এই আমরা যে ব্যবসা করে শুরু করি প্রাথমিক অবস্থায় সবগুলি হচ্ছে মূলধন শুধু টাকাই হয় না, ব্যবসায়িক কাজে নিয়োজিত সকল উপাদানই হচ্ছে মূলধন। সেক্ষেত্রে তোমার একটি গাড়িও, তোমার একটি ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা সবগুলো মূলধনের অন্তর্ভুক্ত। এই মূলধন তোমাদের জিডিপির মধ্যে মূলধনের আয়টা অন্তর্ভুক্ত হবে, শ্রমের আয়টা অন্তর্ভুক্ত হবে, ভূমির আয়টা অন্তর্ভুক্ত হবে। তেমনিভাবে প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বিশ্ব এখন প্রযুক্তির গ্লোবালাইজেশনের আবদ্ধ। আমরা এই প্রযুক্তি জ্ঞানে যদি উন্নত করতে না পারি তাহলে দেশের বা জিডিপি বৃদ্ধি করা সম্ভব নয়। সেজন্য প্রযুক্তিগত উন্নতি আমাদের প্রয়োজন। এই প্রযুক্তিও আমাদের এই জিডিপির অন্তর্ভুক্ত থাকে। আমি আরেকটি জিনিস তোমাদের উল্লেখ করছি, সচলতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সচলতা কি? সচলতা হলো যে একই জায়গায় একই রকম ফসল প্রতিবার না করে একটু সাইকেলিং করা, একটা মোবিলাইজ করা, অর্থাৎ এক্সচেঞ্জ করা, অর্থাৎ এক সময় এক রকম একটু নতুনত্ব আনা। অর্থাৎ তোমাদের মনে করি এক খণ্ড জমি আছে, ধরো একটি জায়গা ধরে একটা জমি, এই জমিতে এবার গম উৎপাদন করলাম, হয়তো এবছরে গম উৎপাদনে ধরো 1000 মেট্রিক টন উৎপাদন হয়েছে। পরের বছর আবার গম, এভাবে একাধিকবার উৎপাদন করলে উর্বরতা শক্তি বেড়ে যায় এবং এর দাম অনেক সময় বাজার মূল্য কম হয় আন্তর্জাতিকভাবেও। তো গম পরিবর্তে যদি আমি এখন কোনটা উৎপাদন করলে, আগে আমরা জানতাম যে পাট উৎপাদনে ব্যাপক উন্নতি ছিল, বৈদেশিক মুদ্রা। এখন পাটের পরিবর্তে আমরা যেটা বেশি চাহিদা রয়েছে সেইটি আমরা উৎপাদন করব, এটি বলে হচ্ছে সচলতা। অর্থাৎ পরিস্থিতি বুঝে বা সাইকেলিং করে দেশের চাহিদা বা আন্তর্জাতিক চাহিদা বা রপ্তানির চাহিদার উপর উল্লেখ করে আমরা এই সচলতা রাখতে পারি। এই সবগুলো বিষয় জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে না এই বিষয়টা তোমাদের একটু উল্লেখ করতে চাই। সেটা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয় না হলো যে বিষয়গুলো, এটা হলো নির্ধারিত, অর্থাৎ অন্তর্ভুক্ত থাকে। এবার অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ গণনা করা হবে না কি বিষয় জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এইটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের একটি জানার বিষয় যে আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না বেশ কিছু উপাদান রয়েছে, সেইগুলো আমি তোমাদের উল্লেখ করব। সেটা হলো 1 নম্বর মূলধনের লাভ ক্ষতি। এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। মূলধনের লাভ ক্ষতি বা লাভ লোকসান আমি আগে লিখে নেই, তাহলে তোমাদের লাভ বা লোকসান দ্বৈত গণনা হিসাব, যেগুলো আবার অবভিয়াসলি মনে আসছে সেইগুলি তোমাদের উল্লেখ করে দিব। সেবা, বিনামূল্যে সেবা, আমি প্রত্যেকটা উল্লেখ করব। সেবা বা দ্রব্য সামগ্রী,
4 অবৈধ সম্পদ বা আয় বা দ্রব্য, মূলধনের লাভ লোকসান, দ্বৈত গণনা, বিনামূল্যে সেবা, অবৈধ সম্পদ। আমরা আর কি দিতে পারি? এই ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলো 4টা আপাতত তোমাদের বোঝানোর চেষ্টা করি। আর একটা বিষয় আছে যেমন সরকারের, মনে পড়েছে, সরকারের ঋণের সুদ, এভাবে অনেক রয়েছে। আমি তোমাদের কয়েকটি মাত্র বোঝানোর চেষ্টা করেছি। খেয়াল করো, মূলধনের লাভ ক্ষতি, এই লাভ ক্ষতি জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কি অন্তর্ভুক্ত হবে না? জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ গণনার সময় এগুলো বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? ধরো একটি পণ্য আমরা উৎপাদন করছি, ধরো কলম, এবছরে একটি প্রতিষ্ঠান কলম উৎপাদন করছে ধরো 1000টি। এগুলো বিভিন্ন মাধ্যম হয়ে বিক্রি হয়। ধরো কলমের দাম হচ্ছে 5 টাকা, কথার কথা। তাহলে এর বাজার মূল্য আমরা জানি যে 5000 টাকা, 5000 ধরো টাকা, কথার কথা 5000 টাকা। এখন এই উৎপাদন করতে গিয়ে বিক্রি করে ভোগ পণ্য চূড়ান্ত দ্রব্যর ক্ষেত্রে যে কোনো জায়গায় যদি লাভ আপ ডাউন হয়, মাধ্যম ঘুরতে ঘুরতে, এই লাভ লস জিডিপির ভিতর চিন্তা হবে। একটা নির্দিষ্ট সময় হবে। ও আরেকটি কথা মনে হয়েছে যে পুরাতন, 6 নম্বরটা, পুরাতন বা পূর্বের কোনো দ্রব্য, এটাও যুক্ত হবে না। ভালো কথা মনে হয়েছে। তো ধরো এই কলমটা বিভিন্ন সময় যদি লাভ হয়, ধরো আমরা যদি পেঁয়াজের কথা বলি, বর্তমানে পেঁয়াজ কেউ কিনে রাখছে, এখন লাভ হচ্ছে। আবার হয়তো অনেকজন একটা পণ্যদ্রব্য কিনে রাখছে, সেটা আবার পরে কম দাম হচ্ছে। এই লাভ লস এইগুলো একটা চূড়ান্ত দ্রব্য মানে অন্তর্ভুক্ত হবে, কিন্তু এই লাভ লস জিডিপির অন্তর্ভুক্ত হবে না। দ্বৈত গণনা, একাধিকবার গণনা করো, একবার জিডিপিতে যদি করো, একবার জিএনপিতে করো, একবার যদি প্রাথমিক করো, একবার মাধ্যমিক দ্রব্যতে করো, এইগুলোতে করলে জিডিপির অন্তর্ভুক্ত। এই ধরনের দ্বৈত গণনা করা যাবে না। বিনামূল্যে সেবা, অর্থাৎ শিক্ষক যদি সেবা দেয়, চিকিৎসক যদি সেবা দেয়, সেই ধরনের সেবার ক্ষেত্রে বিনামূল্যে, যেটা ধরো তোমার একটা বন্ধু তোমাদের গান শোনালো, এই গানের এটা হলো বিনামূল্যে, এই ধরনের সেবা অন্তর্ভুক্ত হবে না জিডিপির মধ্যে। এরপরে পুরাতন বা পূর্বের জিনিস, একবার হিসাব করা হয়েছে, ধরো একটা তুমি গাড়ি কিনেছো, ওই বছর ধরো 2019-এ একটা গাড়ি কেনা হয়েছে, ধরো সেই গাড়িটার জিডিপি একবার গণনা করা হয়েছে, সেইটা আবার পরে ধরো 10 বছর 20 বছর গাড়িটা আছে, সেটার পরের বছর তার পরের বছর অন্তর্ভুক্ত হবে না। তেমনিভাবে অবৈধ সম্পদ, ধরো যে সম্পদগুলো অবৈধ বলতে এখানে এইভাবে বোঝানো হয়েছে, ধরো যেটা সরকার স্বীকৃত নয়, আর যেমন ধরো মদ বা গাঁজা, এই ধরনের উৎপাদন যদি দ্রব্য থাকে, সেগুলো জিডিপির অন্তর্ভুক্ত হবে না। তারপরে সরকারের ঋণ, অর্থাৎ সরকার উৎপাদন বা কোনো কাজে ঋণ নিয়েছে, সেই ঋণের সুদ জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই ধরনের বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে, কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে না। আমরা জিডিপি সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিডিপি আমরা বিভিন্ন বছরের যে জিডিপির রেশিও, সেগুলো আমরা মোটামুটি জানবো। আমরা জানি যে 2018-র যে সমীক্ষা, সেই অনুযায়ী, অর্থাৎ 17-18তে জিডিপি আমাদের প্রত্যেক বছরে জিডিপি বেশ বৃদ্ধি পাচ্ছে, এবং প্রবৃদ্ধিও বৃদ্ধি, জিডিপির গড় বৃদ্ধিও বেশি, অর্থাৎ প্রবৃদ্ধি 7 বা তারও বেশি প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। যদিও করোনাকালীন সময় এবার তুলনামূলক গত বছরের চেয়ে কম সম্ভব ধরা হয়েছে। তো যা হোক, যে বিষয়টি তোমাদের জিডিপি কি এবং জিডিপি কিভাবে নির্ণয় করা হয়, এবং জিডিপির মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে এবং কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না, সেইগুলো এখন আমি জিএনপি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিএনপি আমাদের অনেক একটি বিষয়ে ব্যাখ্যা দিতে এত সময় লাগলো। জিএনপি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিএনপিকে যদি আমরা এলিভেট করি, তাহলে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এটাকে আমরা বলি মোট জাতীয় উৎপাদন।
তোমরা একটু মনোযোগ দাও। জাতীয়, আমরা জানি যে জাতীয় মানে হচ্ছে একটি সকলের ঐক্য, অর্থাৎ আমরা কি বাংলাদেশি, অর্থাৎ পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের পরিচয়টা হচ্ছে আমরা বাংলাদেশি। এই আমরা যদি বাংলাদেশের উদাহরণটা দিই, আরেকটা ডায়াগ্রাম একইভাবেই খেয়াল করো। এটা হচ্ছে ধরো জিএনপির জন্য বিডির দেশের আমরা কথা বলছি। তো এই জিএনপির মধ্যে যদি একটি দেশের কথা, বাংলাদেশের কথাই বলি, যে জাতীয় অর্থাৎ এই বাংলাদেশের নাগরিকগণ যেখানেই থাকুক না কেন সে বাংলাদেশের নাগরিক, যেহেতু সে জন্মগত সূত্রে নাগরিক। সে আমেরিকায় থাকুক, অস্ট্রেলিয়াতে থাকুক, মধ্যপ্রাচ্যে যেখানেই থাকুক না কেন তাদের, অর্থাৎ এখানে বিষয়টি হচ্ছে নাগরিক, ন্যাশনালিটি যেটা আমরা বলি, নাগরিকগণ, একটি দেশের নাগরিকগণ, এটা হচ্ছে মুখ্য বিবেচ্য বিষয় হবে। বিবেচ্য বিষয় হবে নাগরিকগণ, অর্থাৎ নাগরিক যে দেশেই থাকুক না কেন ওই দেশের যদি অর্থ পাঠায় তাহলে এই জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেটাকে আমরা প্রবাসী বলি। আর একটা নাম কি? প্রবাসী। আমরা সাধারণত বলি প্রবাসীদের আয়, রেমিটেন্স পাঠায়, তো প্রবাসীদের আয় এই জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত যোগ হবে। এটা আমি সঠিক এখানে লিখলাম, যোগ হবে। তাহলে আমরা সংজ্ঞায় আসি, কি হবে আমরা ব্যাখ্যা দিয়েছি। মোট জাতীয় উৎপাদন, একটি নির্দিষ্ট, এটি একই নিয়ম, শুধুমাত্র মনে রাখতে হবে নাগরিকগণ একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যকে জিএনপি বলে। মৌলিক কথা হলো কোনো দেশের নাগরিক দ্বারা মোট আয় হচ্ছে জিএনপি। সেই জিএনপির মধ্যে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হবে, কিন্তু বিদেশি, অর্থাৎ এই বাংলাদেশে যদি আমরা ধরি বিবেচ্য দেশ বা উল্লেখ্য দেশ বা আলোচিত দেশ, বিদেশিদের আয় এখানে অন্তর্ভুক্ত হবে না। এটা আমাদের মনে রাখার বিষয়, অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ জিএনপির মধ্যে প্রবাসী থাকতে পারে, প্রবাসীর আয় থাকবে কিন্তু বিদেশির আয় থাকবে না। আর জিডিপির মধ্যে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত থাকবে, প্রবাসীদের থাকবে না। এই দুইটি মৌলিক বিষয়ে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়ের যে তোমাদের অঙ্ক আছে, গাণিতিক সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যায় কয়েক ধরনের অঙ্ক আসে। তোমরা নিশ্চয়ই জানো যে এই 12 অধ্যায়ে তোমাদের জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয়ের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় এসে যায়। এইভাবে আমাদের অঙ্ক সমাধানের সময় লাগবে। তো যা হোক, যেটা বলছিলাম সেটা হলো যে নাগরিকগণ বিবেচ্য বিষয়, একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে নাগরিকগণ কর্তৃক মোট সেবাদ্রব্য ও আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। এখন আমরা জিএনপি কিভাবে নির্ণয় করা হয়, পরিমাপ করা হয় সেই বিষয়গুলো, জিএনপি নির্ণয়ের একটি সূত্র তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেওয়া রয়েছে। সেটাকে মোবিলাইজ করে আমরা জিডিপি বের করতে পারি, অনেক কিছু করতে পারি। আচ্ছা, জিএনপি সমান আমাদের নির্ণয়ের পদ্ধতি জিডিপি সূত্র, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এক্স আর এম এর ব্যাখ্যাটা দেই তাহলে তোমরা বুঝতে পারবে। এক্স হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য প্রবাসী লিখলাম, তাহলে তোমরা সহজেই বুঝবে। অর্থাৎ আরেকটা নাম হচ্ছে রপ্তানি, একটু মুখে শুনে নাও, ওখানে জায়গা সংকলন। এম হচ্ছে বিদেশি, এগুলো নিয়ে অনেক কথা রয়েছে, বা আমদানি। এই দুইটার মধ্যে সম্পর্ক হলো, দেখো, যদি বিদেশ থেকে টাকা বেশি আসে তাহলে আমাদের অবশ্যই জিডিপি জিএনপি দুইটাই বেড়ে যাবে, অর্থাৎ প্রবাসীদের আয় জিএনপির মধ্যে থাকবে। যখন এক্স বাড়ে তখন জিএনপি বাড়ে, তখন এম বাড়ে তখন জিডিপি বাড়ে। কথাটা এরকম। তো মনে রাখতে হবে, এই সম্পর্কটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যদি সময় সংকলন করে। তো জিএনপির নির্ণয়ের সূত্র হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স দ্বারা অন্য দেশে, অর্থাৎ আমাদের বাংলাদেশের নাগরিকগণ বিদেশে থাকে, তাদের আয় বিয়োগ, অর্থাৎ প্রবাসীদের আয় বিয়োগ এই দেশে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ অন্যরা যারা কাজ করছে বিদেশিরা, তাদের আয় বিয়োগ করলে একটা নিট আয় আসে। সেই নিট আয়টা সহ জিডিপি, এটাকে আমরা জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিন্তু জিএনপি পরিমাপের পদ্ধতিও রয়েছে, সেই পদ্ধতি হলো 3টি। আমরা সেটি নিয়ে একটু কথা বলবো, তোমরা তুলে নাও দ্রুত। তোমরা তাহলে বিষয়গুলো পড়ে আবার এটা বুঝতে পারার জন্য, বুঝতে পারবে। তো এখন আরেকটা জিনিস, পরিমাপ পদ্ধতি, জিএনপি পরিমাপ পদ্ধতি 3টি।
আমি সংক্ষেপে তোমাদের তিনটি আমি এইভাবে দেখাতে চাচ্ছি যাতে জায়গার ব্যাখ্যাটা সহজে দেওয়া যায়। তিনটি, একটি হচ্ছে উৎপাদন, আরেকটি হচ্ছে আয়, প্রত্যেকটার আলাদা ব্যাখ্যা রয়েছে, ব্যয়। সংক্ষেপেই তোমাদের জাস্ট দেখাবো। ব্যয়ের মধ্যে আরও ব্যাখ্যা রয়েছে, আমি মুখে আগে বলি। দেখো, উৎপাদন এই বিষয়টার মধ্যে রয়েছে উৎপাদিত দ্রব্য সামগ্রীর, ধরো এটার ব্যাখ্যা ওই পাশে দিচ্ছি, উৎপাদিত দ্রব্য সামগ্রীর চূড়ান্ত মূল্য গুণন, অর্থাৎ চূড়ান্ত মূল্য, অর্থাৎ যখন ভোগের সময় আসে সেই ভোগ পণ্য বা দ্রব্য, আর তার সাথে সেই চূড়ান্ত দ্রব্যের সাথে গুণন বাজার মূল্য। এটা দিলে সুন্দর হবে, বাজার মূল্য। অর্থাৎ খেয়াল করো, একটু উদাহরণ না দিলে তোমরা বুঝবে না। উৎপাদন, শুধু উৎপাদনের ব্যাখ্যাটা দেখো, উৎপাদন নিয়ে কথা বলি আগে। উৎপাদন পদ্ধতির যে নির্ণয়, ধরো তুমি এবছরে শার্ট উৎপাদন করেছো 1000 পিস, 1000টি ধরো। এই শার্টের বাজার মূল্য ধরো 200 টাকা। এটা একটা পণ্য। ধরো যদি রুটির কথা উল্লেখ করি আমরা, রুটি উৎপাদন হয়েছে ধরো 2000টি পিস বা প্যাকেট। তারপরে এর বাজার মূল্য, আমি শুধু উৎপাদনেরটার কথা বোঝাচ্ছি, ধরো 10 টাকা করে, 10 টাকা। তাহলে এর জিএনপি নির্ণয় কীভাবে হবে? জিএনপি নির্ণয় হবে এরকম যে, এগুলো লিখে নাও, সংকেত দিয়েও আমরা লিখতে পারি যে, তাহলে শার্টের 1000 গুণন, এখানে শর্টে লিখলাম, দেখো 1000 গুণন দাম হচ্ছে 200 যোগ, এটা একটা রুটির হচ্ছে সংখ্যা 2000 গুণন দাম হচ্ছে 10। এইটা সব এক জায়গায় করলে যে চূড়ান্ত দ্রব্যের বাজার মূল্য, এটা হচ্ছে জিএনপি। এভাবে মোট উৎপাদিত দ্রব্যের মাধ্যমে আমরা জিএনপি নির্ণয় করতে পারি। এখানে একটি ব্যাখ্যা রয়েছে, আমরা বললাম যে শার্ট, রুটি, এই রুটিগুলো আমরা একবারে পাই না, সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি, মুছে দেই তোমাদের। আমরা জিএনপি নির্ণয়ের পদ্ধতি জানছি তিনটি। একটি হচ্ছে উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতির ব্যাখ্যাটা চলছে। উৎপাদন পদ্ধতির মধ্যে ধরো একটি শার্ট আমরা উৎপাদন করব। এই শার্টটা উৎপাদন করতে গেলে কয়েকটি পর্যায়ে লাগে, কয়েকটা ধাপ লাগে। উৎপাদনের পর্যায়ে আমরা জানি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এইগুলোর মাধ্যমে এই শার্টটা আসছে। তেমনিভাবে শার্টটা শুধু শার্ট হয়েই আমরা পাইনি। শার্টের পূর্বে যেমন তুলা, কাপড়, তুলা, সুতা, কাপড়, এরপরে শার্ট। তেমনিভাবে এই শার্টটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ সর্বশেষ। চূড়ান্ত হচ্ছে ভোক্তার কাছে পৌঁছায়, ভোগ দ্রব্য, একদম কনজামশন, যেটা অর্থাৎ এখন আমি নিয়েই ব্যবহার করতে পারবো, এরপরে আর হস্তান্তর হবে না ওইভাবে, যেটা পণ্যের বিনিময় মূল্যের মাধ্যমে হস্তান্তর করা হয়। অর্থাৎ শার্ট নাও, টাকা দাও, টাকা দাও, শার্ট নাও, এটা হচ্ছে হস্তান্তর বিনিময় মূল্য। এই বিনিময়ের লাস্ট পর্যায়ে এটা হচ্ছে চূড়ান্ত, এইটা হিসাব করা যাবে। কিন্তু এই তুলার দাম, সুতার দাম, কাপড়ের দাম জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটাকে আমরা মাধ্যমিক বা প্রাথমিক, এই দুইটা যে স্তর রয়েছে, মাধ্যমিক, এগুলো অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র চূড়ান্তটা জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে। এভাবে অনেক আমরা উদাহরণ দিতে পারি। ধরো 2 খাত বিশিষ্ট অর্থনীতিতে ধরো গম উৎপাদন হলো এবছরে 1000 মেট্রিক টন, গুণন বাজার মূল্য দিয়ে গুণ যোগ, এভাবে যতগুলো পণ্য দ্রব্য, যত উৎপাদিত দ্রব্য সামগ্রী আছে সবগুলোর বাজার মূল্য যদি আমরা যোগ করি, সবগুলো এক জায়গায় করলে আমরা জিএনপি পাবো। এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য থেকে হিসাব করতে হবে। এটা হচ্ছে উৎপাদন পদ্ধতির 1 নম্বর, মানে জিএনপি নির্ণয় 1 নম্বর মানে উপায়। এরপরে আমরা যাব ব্যয়, আয়।
2 নম্বর হচ্ছে আয়। 2 নম্বরটা হলো কি আয়। জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে আয় কিভাবে ভূমিকা, আয়ের মাধ্যমে আমরা কিভাবে জিএনপি নির্ণয় করতে পারবো। জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে দেখো আয়ের মধ্যে কি কি থাকে একটু এখানে দেখো, ভূমি প্লাস শ্রম বা শ্রমিক প্লাস এগুলোর থেকে আমি এখানে আসতেছি শ্রমিক, এরপরে হচ্ছে ভূমি, শ্রমিক, মূলধন, তারপর হচ্ছে সংগঠন। সংগঠন অর্থাৎ যিনি পরিচালনা করেন তিনি হলো সংগঠক বা ম্যানেজার বা মালিক, যেটাই বলো না কেন, উৎপাদনের যিনি দেখভাল করেন। আচ্ছা, ভূমি থেকে আমরা কি পাই, খাজনা পাই, তাহলে খাজনাটা যোগ হবে জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে। ভূমি, শ্রমিকের শ্রম, বেতনও বলতে পারি, শ্রমিকের মূল্যও বলতে পারি, হ্যাঁ, শ্রমের মূল্য বা মজুরি, ভালো কথা, মজুরি যোগ মূলধনের সুদ প্লাস সংগঠনের আয় মুনাফা। অর্থাৎ আমরা এই মুনাফা, সুদ, মজুরি, এই সবগুলো থেকে যে আয় করব, এই আয়গুলো একত্রে জিএনপি, এভাবে আমরা জিএনপি নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে জিএনপি নির্ণয়ের করার ক্ষেত্রে আমাদের কি পদ্ধতি, আরেকটি পদ্ধতি, আমাদের সময় প্রায় শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জিএনপি নির্ণয়ের বিষয়টা উল্লেখ করেছি, এভাবে নির্ণয় করা যায়। আরেকটি হচ্ছে ব্যয়। 3 নম্বর হচ্ছে ব্যয়টা দিয়ে আমরা শেষ করব। ব্যয় কিভাবে হয় তোমরা জানো, ব্যয় আমাদের ইয়েতে আছে যে একটা হচ্ছে ভোগদ্রব্য ও সেবার জন্য ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়। এই ব্যয়ের মধ্যে আরও রয়েছে বিভিন্ন বিষয়। তো আমরা এইভাবে ব্যয়ের ক্ষেত্রে দেখব যে ভোগ ব্যয় বা সেবার জন্য সরকার ব্যয় করে বিভিন্নভাবে, 3টি শ্রেণীতে ভাগ করে। এক হচ্ছে সরকারি কাজে, অর্থাৎ সরকারি কাজে, সরকারি, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান, সময় কম। এরপরে অর্থাৎ এখানে সরকারিও আছে, বেসরকারি আছে, হ্যাঁ। তারপরে জনগণ, সরকার এইগুলো ব্যয় করে। কার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে ব্যয় করে? জনগণের জন্য ব্যয় করে, সরকারি বেসরকারি দুইটাই আছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ব্যয় করে, সরকারি কাজের জন্য ব্যয় করে। এই ব্যয় করতে গিয়ে সরকারের কিছু অপচয় ব্যয় হয়। জাতীয় আয় উৎপাদন নির্ণয় করার ক্ষেত্রে এই সরকারের অপচয় ব্যয় বাদ দিয়ে জাতীয় আয় নির্ধারণ করা হয়। তবে সরল অর্থনীতিতে জিএনপিকেই জিএনআই বা মোট জাতীয় আয় হিসেবে নির্ণয় করা হয়। সেক্ষেত্রে অবশ্যই সরকারের অপচয় ব্যয় বাদ দিতে হবে, অর্থাৎ ক্যাপিটাল কনজামশন তোমার বাদ দিতে হবে, অ্যালাউন্স বাদ দিতে হবে। তো যাই হোক, অর্থাৎ সিসিএ বাদ দিতে হবে। তাহলে ব্যয়গুলো এক জায়গায় করলে সেভাবেও আমরা বুঝতে পারি যে জিএনপিটা কি। জিএনপি নির্ণয়ের আমরা 3টি পদ্ধতি পেয়েছি, একটা হচ্ছে উৎপাদনের মাধ্যমে, একটা আয়ের সমষ্টির মাধ্যমে, একটি ব্যয় যেগুলো হয় সরকারের বা বিভিন্ন পারপোসে, সেই ব্যয়গুলো এক জায়গায় করলে। অর্থাৎ আমরা পরিবারের যদি উদাহরণ দেই, ধরো আমাদের সবাই, ধরো একজন পরিবারের 5 জন সদস্য আছে, 3 জন আয় করে, আয়গুলো এক জায়গায় করলে সেটা একটা তার পরিবারের আয়, সমষ্টিগতভাবে ভাগ দিলে সেটা মাথাপিছু। কিন্তু যদি ব্যয় করি, হয়তো সে ব্যয়গুলো যোগ করলেও আমরা দেখি আয় ব্যয় সমন্বয় করলে ব্যয় থেকে আমরা বুঝতে পারি মোট আয়টা কি, অর্থাৎ মোট আয়টা বা ওই পরিবারের। তেমনিভাবে দেশের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। আমাদের সময় শেষ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, টাইম ওভার হয়ে গেল। তোমাদের এই জিএনপি জিডিপি এর যে মোটামুটি ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করেছি। আগামী ক্লাসে এর সাথে সংযুক্ত হয়ে গণিত করাবো অথবা পরের লেকচারে চলে যাব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি মহান রব্বুল আলামিনের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত। আগামী ক্লাস আবার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।